আচ্ছা, অলমোস্ট 10 জন জয়েন করে ফেলেছে। আমরা 5 মিনিট ওয়েট করেছি। এখন আমরা আমাদের ক্লাস শুরু করছি। ঠিক আছে? আজকের ক্লাস আমরা স্টার্ট করছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো এখান থেকে দেখা যায় কিনা। জি ম্যাম। দেখা যাচ্ছে? জি ম্যাম। এত কথা বলো না, এত কথা বললে রেকর্ডিংস ভালো আসবে না। সবাই মিউট করে ফেলো। আচ্ছা, তোমাদের পড়াশোনার অবস্থা কি? ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে। বাসায় পড়ছো তোমরা? বাসায় পড়েছো? এমসিকিউ গুলো যে আমি সলভ করতে বলেছিলাম অধ্যায় ভিত্তিক, করছো? বাসায় পড়ো, ঠিক আছে? বাসায় পড়ে নিও। আমার যখন ফার্স্ট পেপারের চারটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি প্রথম থেকে তোমাদের সিকিউ করাবো, এমসিকিউ করাবো, ঠিক আছে? সব কোশ্চেন গুলো ওখান থেকে আমরা রিভিশন করব। আচ্ছা, আজকে আমরা ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায়ে আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভূ আন্দোলন এবং হচ্ছে ভূমিকম্প। তাহলে তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের কি, পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি নিয়ে তৃতীয় অধ্যায় আমাদের। সেখান থেকে আমরা ভূ আন্দোলন এবং ভূমিকম্প দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি। প্রথমে আমরা ভূ আন্দোলন বা ভূ আলোড়ন কাকে বলে সেটা সম্পর্কে জানবো। ভূ আলোড়ন সৃষ্টির কারণ, কিভাবে কোথায় ভূ আলোড়ন সৃষ্টি হয় সেটা আমরা জানবো। ভূ আলোড়নের শ্রেণী বিভাগ, ভূ আলোড়নকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে বা তার শ্রেণী বিভাগ কত সেটা নিয়ে আলোচনা করব। ভূমিকম্প কাকে বলে, এরপরে হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র দুইটা টার্ম আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি ও গতি, ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার এবং কিভাবে উৎপত্তি হয়, তাদের গতি প্রকৃতি কেমন সেটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে ভূমিকম্পের কারণ, ভূমিকম্প কেন সংঘটিত হয়, তার পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো জানবো। এরপরে লাস্টে হচ্ছে আমাদের ভূমিকম্পের ফলাফল, অর্থাৎ ভূমিকম্পের ফলে কি কি ক্ষয়ক্ষতি সাধিত হয় বা ভূমিকম্প সংঘটিত হওয়ার পরের চিত্রটা কেমন সেটা সম্পর্কে আমরা এখানে বিস্তারিত জানব। তাহলে আমাদের আজকে মেন আলোচনার বিষয় কি, দুইটা টপিক। কি কি? ভূ আলোড়ন আর ভূমিকম্প। হ্যাঁ, আজকে আমরা তাহলে দুইটা মেন টপিক নিয়ে আলোচনা করব, ভূ আন্দোলন এবং হচ্ছে ভূমিকম্প। ওকে, তাহলে প্রথমে খেয়াল করো, ভূ আন্দোলন বা ভূ আলোড়ন কাকে বলে। দেখো এখানে কি বলছে, পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে। এই সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূ আলোড়ন বলে। তাহলে বলছে পৃথিবীর অভ্যন্তর ভাগ অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের নিচের অংশ কি এখনো উত্তপ্ত অর্থাৎ গরম অবস্থায় রয়েছে এবং গলিত অবস্থায় রয়েছে, সেটা এখনো কঠিন হয়নি। এই সকল উত্তপ্ত বস্তুর মধ্যে যখন টেম্পারেচার এবং প্রেসার অর্থাৎ তাপ ও চাপের যখন পার্থক্য ঘটে, তাদের মধ্যে যখন অসামঞ্জস্য দেখা দেয়, তখন কি হয়, ভূত্বকে একটা হালকা আলোড়ন ঘটে, যেটাকে আমরা বলছি ভূ আলোড়ন বা ভূ আন্দোলন। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ভূ আন্দোলন বা ভূ আলোড়ন কাকে বলে, তখন আমরা কি লিখবো, যে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনো উত্তপ্ত গলিত অবস্থায় রয়েছে, এই সকল উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকেই ভূ আলোড়ন বলে। এরপরে দেখো এখন বলছে ভূ আলোড়ন সৃষ্টির কারণ। এই যে পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগে যে আলোড়নটা ঘটছে সেটার কারণ কি সেটা সম্পর্কে এখন আমরা এখানে আলোচনা করব। তাহলে ভূ আলোড়ন সৃষ্টির কারণ প্রথমে খেয়াল করো কি বলছে, ভূত্বকের সর্বত্রই কখনো দৃঢ় অবস্থায় থাকে না। ভূ অভ্যন্তরীণ শক্তির দ্বারা ভূত্বকের কোনো না কোনো স্থানে সর্বদা আলোড়ন ও পরিবর্তন হচ্ছে।
তাহলে আমাদের যে ভূত্বক রয়েছে সেটা সর্বত্রই কি দৃঢ় অবস্থায় থাকে না, অর্থাৎ একই অবস্থায় থাকে না, কারণ নানা ধরনের ফ্যাক্টর দ্বারা এটা প্রতিনিয়ত তার অবস্থার বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। সেজন্য বলছে যে ভূ অভ্যন্তরীণ শক্তির দ্বারা ভূত্বকের কোনো না কোনো স্থানে সর্বদা আলোড়ন ও পরিবর্তন হচ্ছে। এরপরে খেয়াল করো, বিজ্ঞানীদের মতে ভূত্বকের নিম্ন অংশে অর্থাৎ অন্তঃস্তরে তেজস্ক্রিয় পদার্থ হতে তাপ বিচ্ছুরিত হয়ে প্রচন্ড উত্তাপের সৃষ্টি করে। বিভিন্ন বিজ্ঞানীগণ বছরের পর বছর গবেষণা করে দেখেছেন যে ভূত্বকের একেবারে নিম্ন অংশে অর্থাৎ অন্তঃস্তরে কি রয়েছে, তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ কি করে, তেজস্ক্রিয় ক্ষমতা সম্পন্ন, যেমন হচ্ছে আমাদের ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এই ধরনের পদার্থগুলোকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলি। এই সকল পদার্থ হতে তাপ বিচ্ছুরিত হয়ে কি হয়, প্রচন্ড উত্তাপের সৃষ্টি করে, অর্থাৎ এটা হাই টেম্পারেচার সৃষ্টি করে। প্রচন্ড উত্তাপের প্রভাবে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং এর ফলে ভূ অভ্যন্তর প্রবল শক্তির উদ্ভব হয়। যখন প্রচন্ড উত্তাপের সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, ভূ অভ্যন্তরে একটা স্রোতের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি পরিচলন স্রোত। এর ফলে ভূ অভ্যন্তরে প্রবল শক্তির উদ্ভব হচ্ছে এবং এই শক্তির ফলে ভূত্বকে আলোড়ন ঘটে। তাহলে ভূ আলোড়ন সৃষ্টির কারণ বোঝা গেল। ভূ আলোড়ন সৃষ্টির প্রধান কারণই হচ্ছে আমাদের ভূ অভ্যন্তর কখনো কি থাকে না, দৃঢ় অবস্থায় থাকে না, প্রতিনিয়ত বিভিন্ন শক্তি দ্বারা এটার মধ্যে আলোড়ন এবং পরিবর্তন হচ্ছে। ভূত্বকের একেবারে নিম্ন অংশ অর্থাৎ অন্তঃস্তরে তেজস্ক্রিয় পদার্থ হতে তাপ বিচ্ছুরিত হয়ে প্রচন্ড উত্তাপের সৃষ্টি করে এবং প্রচন্ড উত্তাপের প্রভাবে ভূ অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এর ফলে কি হয়, ভূ অভ্যন্তরে প্রবল শক্তির উদ্ভব হয়। এই শক্তির ফলে ভূত্বকে কি হচ্ছে, আলোড়ন ঘটছে। তাহলে আমরা এখানে কি জানলাম, আমরা এখানে জানলাম যে ভূ আলোড়ন বা ভূ আন্দোলন কাকে বলে এবং ভূ আলোড়ন কিভাবে সৃষ্টি হয়। এরপরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, এখন দেখো ভূ আলোড়নের শ্রেণী বিভাগ। তাহলে যেহেতু ভূ আলোড়ন বা ভূ আন্দোলন কাকে বলে সেটা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, এখন আমরা দেখব যে ভূ আলোড়ন কত প্রকার হতে পারে। তাহলে খেয়াল করো, ভূ আলোড়নের ফলে ভূত্বকে গঠিত বিভিন্ন ভূমিরূপের তারতম্য অনুসারে ভূ আলোড়নকে প্রধান দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়। তাহলে ভূ আলোড়নকে আমরা প্রধান কয়টা শ্রেণীতে ভাগ করতে পারছি, দুইটা শ্রেণীতে ভাগ করছি। একটা হচ্ছে মহীভাবক আলোড়ন এবং আরেকটা হচ্ছে গিরিজনী আলোড়ন। তাহলে এই যে দুইটা আমরা ভূ আলোড়নের শ্রেণী বিভাগ পেলাম, এগুলোর এখন প্রত্যেকটার আমাদের বৈশিষ্ট্য জানতে হবে, যে মহীভাবক আলোড়ন কাকে বলে, এটা কিভাবে সংঘটিত হচ্ছে, বা গিরিজনী আলোড়ন কাকে বলে সেটা কিভাবে সংঘটিত হচ্ছে, সেটা এখন আমরা দেখি। তাহলে প্রথমে দেখো মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়ন পৃথিবীর উপরিভাগে লম্বভাবে হয়ে থাকে। ভূপৃষ্ঠ খাড়াভাবে উপর বা নিচে ওঠানামা করে। ব্যাপক আকারে মহাদেশ জুড়ে সাধারণত এরূপ আলোড়ন হয় বলে একে মহীভাবক আলোড়ন বলা হয়। এ ধরনের আলোড়নের প্রভাব স্থায়ীভাবেই অধিক দেখতে পাওয়া যায়। মহীভাবক আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠ নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। এর মধ্যে মালভূমি, চুক্তি, পর্বত প্রভৃতি প্রধান। তাহলে মহীভাবক আলোড়নের বৈশিষ্ট্য কি বলছে, যে মহীভাবক আলোড়নটা পৃথিবীর উপরিভাগে কিভাবে কাজ করবে, লম্বভাবে হবে। ঠিক আছে, এটা আনুভূমিক ভাবে হবে না, এটা লম্বভাবে কাজ করবে। এরপরে বলছে ভূপৃষ্ঠ কি হবে, খাড়াভাবে ওপর বা নিচে ওঠানামা করবে, অর্থাৎ ডানে বা বামে যাবে না, এটা ওপর বা নিচে ওঠানামা করবে। ব্যাপক আকারে মহাদেশ জুড়ে সাধারণত এরূপ আলোড়ন হয় বলে একে মহীভাবক আলোড়ন বলে। তাহলে আমরা জানি একটা আমাদের ভূত্বক কয় প্রকার রয়েছে, দুই ধরনের ভূত্বক রয়েছে, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আরেকটা কি মহাসাগরীয় ভূত্বক। তাহলে মহীভাবক আলোড়ন কোথায় হয়, আমাদের মহাদেশ জুড়ে অবস্থান করে বলে একে মহীভাবক আলোড়ন বলছে। আচ্ছা, এই আলোড়নের প্রভাবটা কি, স্থানীয়ভাবে অধিক দেখতে পাওয়া যায়। মহীভাবক আলোড়নের প্রভাবে কি হচ্ছে, নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, যেমন হচ্ছে মালভূমি, পর্বত, চুক্তি প্রভৃতি ধরনের আমাদের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো গিরিজনী বা আনুভূমিক আলোড়ন। তাহলে গিরিজনী বা আনুভূমিক আলোড়ন, আনুভূমিক কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে ভূ আলোড়ন কিভাবে হবে, আনুভূমিক হবে, আনুভূমিক ভাবে হয়ে থাকে। আর আমাদের মহীভাবক আলোড়ন কিভাবে হয়েছিল, সেটা হয়েছিল লম্বালম্বি ভাবে। আচ্ছা, এখন এখানে দেখো পৃথিবীর অভ্যন্তরীণ
উত্তাপের ফলে ভূগর্ভে সঞ্চিত বাষ্পের চাপে এবং পৃথিবীর বিভিন্ন অংশের শিলাসমূহের ওপর চাপের বিভিন্নতার ফলে পার্শ্বদিকে আলোড়নের সৃষ্টি হয়। পার্শ্বদিকে প্রবাহমান এ প্রকার আলোড়নকে আনুভূমিক আলোড়ন বলে। এ আলোড়ন বিশাল আয়তনের ভঙ্গিল পর্বতশ্রেণীর সৃষ্টি করেছে বলে একে গিরিজনী আলোড়ন বলে। তাহলে গিরিজনী বা আনুভূমিক আলোড়ন হচ্ছে আমাদের এই ভূ আলোড়ন আনুভূমিক ভাবে হয়ে থাকে, পার্শ্ব দিকে আলোড়নের সৃষ্টি করে, পার্শ্ব দিকে এই আলোড়ন প্রবাহিত হয় বলে একে আমরা বলছি আনুভূমিক আলোড়ন। আর কি বলছে, বিশাল আয়তনের ভঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি করেছে। তাহলে গিরিজনী আলোড়নের ফলে আমাদের কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? ভঙ্গিল পর্বতশ্রেণীর সৃষ্টি হয়। আর আনুভূমিকের ফলে আমাদের কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছিল? মালভূমি, চুক্তি, পর্বত, এই ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়েছিল। তাহলে মহীভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়নের মধ্যে আমাদের প্রধান পার্থক্য কি? মহীভাবক আলোড়ন পৃথিবীর উপরিভাগে লম্ব ভাগে হচ্ছে এবং গিরিজনী আলোড়ন হচ্ছে আনুভূমিক ভাবে বা পার্শ্বিক ভাবে। ঠিক আছে। আর মহীভাবক আলোড়নের ফলে আমাদের সৃষ্ট ভূমিরূপ হচ্ছে মালভূমি, চুক্তি, পর্বত। আর গিরিজনী আলোড়নের ফলে আমাদের কি হচ্ছে? বিশাল আকৃতির ভঙ্গিল পর্বতশ্রেণীর সৃষ্টি হচ্ছে। ওকে, বৈশিষ্ট্যগুলো অনেক সহজ আছে, তোমরা এখান থেকে সুন্দরভাবে পড়ে ফেলবে। ওকে, তাহলে আমরা ভূ আলোড়ন নিয়ে কি কি আলোচনা করলাম? ভূ আলোড়ন কাকে বলে, ভূ আলোড়ন সৃষ্টির কারণ এবং হচ্ছে ভূ আলোড়নের শ্রেণী বিভাগ। আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূমিকম্প। প্রথমে আমরা দেখি ভূমিকম্প কাকে বলে। খেয়াল করো, এখানে যে সকল প্রাকৃতিক কারণে জনপদের স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম ভূমিকম্প। অর্থাৎ আমাদের প্রাকৃতিক যে জীবনযাত্রা রয়েছে বা স্বাভাবিক জীবনযাত্রা রয়েছে সেটা নানা ধরনের ন্যাচারাল ফোর্সের কারণে অর্থাৎ প্রাকৃতিক শক্তির কারণে সেখানে বিঘ্ন ঘটে। ভূমিকম্প হচ্ছে এই ধরনের আমাদের একটা প্রতিবন্ধকতা। আর এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রাকৃতিক কারণ যখন পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী স্পন্দন বা কম্পনের সৃষ্টি করে তখনই তাকে ভূমিকম্প বলে। আচ্ছা, এখানে দেখো একজন বিশিষ্ট ভূগোলবিদ পিলেকের সংজ্ঞা দেওয়া হয়েছে। তিনি বলছেন ভূমিকম্প হলো প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠে বা তলদেশে সংঘটিত হঠাৎ স্পন্দন বা সঞ্চালন। তাহলে ভূমিকম্প কাকে বলছে? যে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী স্পন্দন বা কম্পনের সৃষ্টি হয় যাকে আমরা বলছি ভূমিকম্প। আচ্ছা, এরপরে খেয়াল করো, বর্তমানে ভূকম্পীয় তরঙ্গের উৎসকে ভূমিকম্প বলা হয়। অর্থাৎ ভূকম্পীয় তরঙ্গ যেখান থেকে উৎপন্ন হয় সেই জায়গাটাকে আমরা ভূমিকম্প বলে থাকি। কারণ ভূকম্পীয় তরঙ্গের ফসল হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠের কম্পন। এরপরে দেখো, ভূত্বকে কম্পন সৃষ্টিকারী এই আন্দোলন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়। অর্থাৎ ভূত্বকে যখন কম্পন বা কি হচ্ছে আন্দোলন হচ্ছে সেটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হচ্ছে, তবে কখনো কখনো কয়েক মিনিট পর্যন্ত এটা স্থায়িত্ব হতে পারে। বাংলাদেশের রাঙামাটির বড়কলে 100 বারের বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। তাহলে বাংলাদেশের যে রাঙামাটি রয়েছে সেখানে একটা জায়গা রয়েছে বড়কল, ওইখানে প্রায় 100 বারের বেশি ভূমিকম্প বা ভূকম্পন অনুভূত হয়েছে। তাহলে ভূমিকম্প কাকে বলছে আমাদের? বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির কারণে যখন পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী স্পন্দন বা কম্পনের সৃষ্টি হয় তখন তাকে ভূমিকম্প বলে। অথবা বিজ্ঞানী পিলেকের সংজ্ঞা অনুযায়ীও আমরা বলতে পারি যে ভূমিকম্প হলো প্রাকৃতিকভাবে ভূপৃষ্ঠে বা তার তলদেশে সংঘটিত হঠাৎ স্পন্দন বা সঞ্চালন। এরপরে খেয়াল করো ভূমিকম্পের কেন্দ্র। এখানে আমরা দুইটা টার্ম সম্পর্কে জানবো, ভূমিকম্পের কেন্দ্র এবং হচ্ছে উপকেন্দ্র। তাহলে প্রথমে দেখি আমরা কেন্দ্র কাকে বলে। পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা উৎস বলে। এই কেন্দ্র হতে কম্পন তরঙ্গ আকারে চারিদিকে বিস্তৃত হয়। তাহলে বলছে পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে কম্পনের সৃষ্টি হচ্ছে। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, এখানে দেখো নিচের এই যে ডটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভূমিকম্পের কেন্দ্র, কারণ এটা কোথায় রয়েছে? আমাদের ভূ অভ্যন্তর। নিচের এই অংশটা হচ্ছে ভূ অভ্যন্তর এবং উপরের অংশটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তাহলে ভূ অভ্যন্তরে যে স্থানে আমাদের কম্পনের উৎপত্তি হচ্ছে সেটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্র। এই কেন্দ্রটা এখন দেখো
ভূমিকম্পের কেন্দ্রের সোজাসুজি বা লম্বালম্বি উপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুকে উপকেন্দ্র বলে। এখন এই কেন্দ্র থেকে তরঙ্গটা কি হয়, সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠে আঘাত হানে। এই ভূপৃষ্ঠের এই বিন্দুটাকে আমরা বলছি উপকেন্দ্র, অর্থাৎ কেন্দ্র বরাবর সোজা উপরের দিকে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে আমরা বলছি উপকেন্দ্র। তাহলে কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্র হচ্ছে ভূ অভ্যন্তরে অবস্থিত। আর উপকেন্দ্র কোথায় অবস্থিত? উপকেন্দ্র হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত। এই দুইটা টার্ম অনেক ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে প্রায় কোশ্চেন আসে, 1 মার্কের কোশ্চেন আসে যে ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে বা ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে। এই চিত্রটা যদি ভালোভাবে মাথায় রাখো তাহলে সহজেই কিন্তু এটার অ্যান্সার করতে পারবা। চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে এই অংশে, নিচের অংশে ভূ অভ্যন্তরের অংশে যেখানে আমাদের ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্র, এবং কেন্দ্র থেকে সোজাসুজি ভূপৃষ্ঠস্থ বিন্দুকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র। ওকে, আচ্ছা, এবার দেখো ভূমিকম্পের তরঙ্গের উৎপত্তি ও গতি। ভূমিকম্পের তরঙ্গকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি নামগুলো দেখো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গ, এবং আরেকটা হচ্ছে আমাদের পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ। এবার দেখো প্রথমে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো খেয়াল করব। এখানে দেখো কি বলছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন এই তরঙ্গ কি করে? ধর্ম হচ্ছে ধাক্কা প্রদান করা। মাটির স্তরের মধ্য দিয়ে এই তরঙ্গ সোজা পথে গমন করে। এই তরঙ্গ পৃথিবীর কেন্দ্রস্থল ভেদ করে যেতে সক্ষম। প্রতি সেকেন্ডে অনুদৈর্ঘ্য তরঙ্গের গতিবেগ 5 হতে প্রায় 8 মাইল পর্যন্ত হয়ে থাকে। তাহলে প্রাথমিক তরঙ্গের আমাদের বৈশিষ্ট্য কি কি? প্রাথমিক তরঙ্গের হচ্ছে আমাদের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন তরঙ্গ, এবং এটা ধর্ম হচ্ছে ধাক্কা প্রদান করা। মাটির স্তরের মধ্য দিয়ে তরঙ্গ সোজা পথে গমন করে। এই তরঙ্গ পৃথিবীর কেন্দ্রীয় স্থল ভেদ করতে সক্ষম, এবং গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 5 হতে 8 মাইল পর্যন্ত। এরপরে খেয়াল করো অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গ। এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গের সমান্তরালে প্রবাহিত হয়, অর্থাৎ প্রাথমিক তরঙ্গ যেভাবে প্রবাহিত হয় তার সমান্তরালে আমাদের গৌণ তরঙ্গ প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে এই তরঙ্গের গতিবেগ হচ্ছে 3 হতে 5 মাইল। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গের গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 3 হতে 5 মাইল। এরপরে দেখো পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ। এই তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গ সবচেয়ে ধীরগতি সম্পন্ন। পৃথিবীর উপরিভাগ দিয়ে প্রবাহিত এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 হতে 4 মাইল। তাহলে আমাদের সবচেয়ে ধীরগতি সম্পন্ন তরঙ্গ কোনটা? পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ। পৃথিবীর উপরিভাগ দিয়ে এই তরঙ্গের গতিবেগ কত দেখতে পাচ্ছি আমরা? প্রতি সেকেন্ডে 3 হতে 4 মাইল। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে আমাদের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন, এটার গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 5 হতে 8 মাইল। অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গের গতিবেগ কত? প্রতি সেকেন্ডে 3 হতে 5 মাইল। এবং পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা দীর্ঘ তরঙ্গ এটা হচ্ছে আমাদের সবচেয়ে ধীর গতি সম্পন্ন তরঙ্গ, এবং এটার গতিবেগ হচ্ছে 3 হতে 4 মাইল। ওকে, তাহলে আমাদের ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে জানা শেষ। এবার আমরা জানবো ভূমিকম্পের কারণগুলো, কি কি কারণে ভূমিকম্প হচ্ছে। প্রথমে দেখো প্লেট সংঘাত। আমরা জানি কি আমাদের 2 ধরনের প্লেট রয়েছে, মহাদেশীয় প্লেট অর্থাৎ মহাদেশীয় ভূত্বক এবং হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এই দুইটা প্লেটের মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন কি হয়? পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ করে কম্পনের সৃষ্টি হয়, যার ফলে আমাদের ভূমিকম্প সৃষ্টি হয়। এরপরে দেখো ভূপাত, অর্থাৎ ভূত্বকের কোনো কোনো স্থান যদি কি হয়, এটা নিচে দেবে যায় অথবা নিচের অংশটা বসে যায়, তাহলে সেখানেও কম্পনের সৃষ্টি হয় এবং আমাদের ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, শিলাতে যখন ভাঁজের সৃষ্টি হয় বা লেয়ারে তৈরি হয় তখন আমাদের ভূমিকম্প সৃষ্টি হয়। তাপ বিকিরণ, প্রচন্ড আকারে আমরা কি জানি তেজস্ক্রিয় বিকিরণ হলে আমাদের ভূমিকম্প সৃষ্টি হবে। ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ বাষ্পের পরিমাণ যদি বেশি হয় সেটার কারণে আমার ভূমিকম্প হবে। ভূগর্ভস্থ চাপের হ্রাস, অর্থাৎ ভূ অভ্যন্তরে যদি চাপ হ্রাস পায় সেক্ষেত্রে ভূ অভ্যন্তরে একটা কম্পনের সৃষ্টি হবে।
ভূপৃষ্ঠে চাপের বৃদ্ধি, ভূ অভ্যন্তরে চাপ হ্রাস পাবে, তার মানে কি ভূপৃষ্ঠে চাপ বৃদ্ধি পাবে, অর্থাৎ ভাইস ভার্সা, অর্থাৎ একদিকে যখন চাপ কমবে আর একদিকে চাপ বাড়বে। ভূ অভ্যন্তরস্থ গুহার ভাঙন, অর্থাৎ ভূ অভ্যন্তরে যে সব গুহা রয়েছে সেগুলোর মধ্যে যদি ভাঙন ধরে বা ফাটল ধরে তাহলে আমাদের কম্পনের সৃষ্টি হবে, যার ফলে ভূমিকম্প সংঘটিত হবে। হিমানি সম্প্রপাত, অর্থাৎ হিমালয়ের বরফগুলো যখন গলে পড়তে শুরু করে সেটার কারণেও আমাদের ভূমিকম্প সৃষ্টি হতে পারে। ভূগর্ভে পানির প্রবেশ, ভূগর্ভে যদি কোনো ফাটল দিয়ে পানি প্রবেশ করে এবং ভূ অভ্যন্তরে পানির পরিমাণ বেড়ে যায় তাহলে ভূ অভ্যন্তরে কি হবে, একটা প্রেসার তৈরি হবে, চাপ সৃষ্টি হবে, যেটার কারণে আমাদের কম্পন সৃষ্টি হবে এবং ভূমিকম্প সংঘটিত হবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণেও কি হয়, হঠাৎ করে ভূ অভ্যন্তর কেঁপে উঠতে পারে, যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। এবং সর্বোপরি হচ্ছে ভূ আন্দোলন, অর্থাৎ ভূ আলোড়ন বা ভূ আন্দোলনের ফলে আমাদের ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের প্রধান প্রধান কারণ আমরা কি পেলাম, প্লেট সংঘাত, ভূপাত, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপের হ্রাস, ভূপৃষ্ঠের চাপের বৃদ্ধি, ভূগর্ভস্থ গুহার ভাঙন, হিমানি সম্প্রপাত, ভূগর্ভে পানির প্রবেশ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং হচ্ছে ভূ আন্দোলন। ওকে, আচ্ছা, এবার লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে আমাদের ভূমিকম্পের ফলাফল। এখন যে ভূমিকম্পের কারণ সম্পর্কে জানলাম, ভূমিকম্প সংঘটিত হলো, সেটা সংঘটিত হওয়ার ফলে কি কি হতে পারে সেটা সম্পর্কে এখন আমরা দেখব। তাহলে প্রথমেই দেখো, ভূমিকম্পের ফলাফলের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাটল ও চ্যুতির সৃষ্টি। এখানে কি বলছে দেখো, ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের ফলে কি হচ্ছে, ভূত্বকে অসংখ্য ফাটল বা চ্যুতির সৃষ্টি হচ্ছে। সমুদ্র তলের পরিবর্তন, ভূমিকম্পের ফলে কখনো সমুদ্র তলের অনেক স্থান উপরে ভেসে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান নিচে বসে যায়। তাহলে ভূমিকম্পের ফলে কি হচ্ছে, সমুদ্র তলের আমাদের পরিবর্তন হচ্ছে। নদ নদীর গতি পরিবর্তন, ভূমিকম্পের ফলে মাটি, বালুকা প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। তাহলে ভূমিকম্পের ফলে কি হচ্ছে, নদীর গতিপথে মাটি বা বালুকা জমে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো হিমানি সম্প্রপাত, ভূমিকম্পের ঝাঁকুনির ফলে পর্বতের উঁচু চূড়া হতে বৃহৎ বরফখণ্ড নিচে পতিত হয়। তাহলে যখন ভূ অভ্যন্তরের ঝাঁকুনি হবে অর্থাৎ কম্পন হবে তখন কি হবে, পাহাড়ের চূড়া হতে বরফখণ্ড নিচে পতিত হবে। এরপরে দেখো অগ্নিকাণ্ড, ভূমিকম্পের পরোক্ষ ফলাফল হিসেবে কখনো কখনো কি হচ্ছে, ভূমিকম্প কবলিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে দেখো ধ্বংসলীলা, ভূমিকম্পের ফলে বহু সংখ্যক ঘরবাড়ি ধ্বংস, বহু লোকের প্রাণহানি ও সম্পদ নষ্ট হয়। এছাড়াও আর কি কি ফলাফল রয়েছে, সুনামি প্রবাহ হয়, ভূমির উত্থান ও অবনমন হয়, দুর্ভিক্ষ ও মহামারী, ভূমিধস, ভাঁজের সৃষ্টি, জানমালের ক্ষতি ও ব্যাপক ধ্বংসলীলা ভূমিকম্পের ফলাফলের অন্তর্গত। তাহলে ভূমিকম্পের ফলাফল আমরা কি পেলাম, ফাটল ও চ্যুতির সৃষ্টি, সমুদ্রতলের পরিবর্তন, নদ নদীর গতি পরিবর্তন, হিমানি সম্প্রপাত, অগ্নিকাণ্ড এবং হচ্ছে ধ্বংসলীলা। ওকে, বোঝা গেছে সবার? আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা একবার রিভিউ করে ফেলি। প্রথম থেকে আমরা রিভিউ করি, সেটা হচ্ছে আমরা আজকে কি জানলাম। প্রথমে ভূ আন্দোলন বা ভূ আলোড়ন। ভূ আলোড়ন কাকে বলছে, যখন পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত বা গলিত অবস্থায় থাকছে, সেটার মধ্যে যখন তাপ ও চাপের পার্থক্য হচ্ছে তখন ভূত্বকে যে আলোড়ন ঘটছে সেটাকে আমরা বলছি ভূ আলোড়ন। ভূ আলোড়নের শ্রেণী বিভাগ আমরা পেলাম দুই প্রকার, মহীভাবক আলোড়ন এবং হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন কি করছে, পৃথিবীর উপরিভাগে লম্বভাবে হয়ে থাকে, ভূপৃষ্ঠ খাড়াভাবে ওপর বা নিচে ওঠানামা করে এবং কি হয়, এই আলোড়নের ফলে আমাদের মালভূমি, চুক্তি পর্বত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়। গিরিজনী আলোড়ন আমাদের আনুভূমিকভাবে হয়ে থাকে, পার্শ্ব দিকে চাপের সৃষ্টি করে এবং এই আলোড়নের ফলে কি হচ্ছে, বিশাল আয়তনের ভঙ্গিল পর্বত শ্রেণীর সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা ভূমিকম্প কাকে বলে সেটা জানলাম। ভূমিকম্প হচ্ছে কি, আমাদের পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো স্থানে আকস্মিক ও ক্ষণস্থায়ী স্পন্দন বা কম্পনের সৃষ্টি হয়, তখনই তাকে আমরা বলছি ভূমিকম্প। এরপরে ভূমিকম্পের কেন্দ্র,
পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে কম্পনের উৎপত্তি হয় সেটাকে বলছি ভূমিকম্পের কেন্দ্র, এবং কেন্দ্রের সোজাসুজি বা লম্বালম্বি ওপরের ভূপৃষ্ঠস্থ বিন্দুকে আমরা বলছি উপকেন্দ্র। এরপরে হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। 3টা তরঙ্গ পেয়েছি আমরা। অনুদৈর্ঘ্য তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এই তরঙ্গ অনেক দ্রুত গতি সম্পন্ন এবং ধাক্কা প্রদান করে। এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 5 হতে 8 মাইল পর্যন্ত। অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গের বৈশিষ্ট্য আমরা কি পেলাম? এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গের সমান্তরালভাবে প্রবাহিত হয়। প্রতি সেকেন্ডে এই তরঙ্গের গতিবেগ হচ্ছে 3 হতে 5 মাইল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কি ছিল? পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ। এই তরঙ্গ সবচেয়ে ধীর গতি সম্পন্ন। পৃথিবীর উপরিভাগ দিয়ে প্রবাহিত এই তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে হচ্ছে 3 হতে 4 মাইল। এরপরে ভূমিকম্পের কারণগুলো জানলাম। প্লেট সংঘাত, ভূপাত, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপের হ্রাস, ভূপৃষ্ঠের চাপের বৃদ্ধি, ভূগর্ভস্থ গুহার ভাঙন, ভূগর্ভে পানির প্রবেশ, হিমানি সম্প্রপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং হচ্ছে ভূ আন্দোলন। এরপরে ভূমিকম্পের ফলাফল নিয়ে আমরা আলোচনা করেছি। ভূমিকম্পের ফলাফলের মধ্যে হচ্ছে আমাদের ফাটল ও চ্যুতির সৃষ্টি, সমুদ্রতলের পরিবর্তন, নদ নদীর গতি পরিবর্তন, হিমানি সম্প্রপাত, অগ্নিকাণ্ড এবং হচ্ছে ধ্বংসলীলা। ওকে, তাহলে সবার বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম একটু ওই মহীভাবক আন্দোলনটা দেখাবেন। মহীভাবক আন্দোলন, ওই যে স্লাইডে মহীভাবক। কি হয়েছে মহীভাবক আলোড়নে? কি হয়েছে বলো? ওই একটু শেষের লাইনটা একটু শুনতে পাই, একটু বলে দেন। মহীভাবক আন্দোলন, আলোড়ন, সরি। ওয়েট করো। আচ্ছা, ওইটা দেখাচ্ছি আমি, অসুবিধা নাই। আগে আমাকে বলো, ভূ আন্দোলন বা ভূ আলোড়নকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি? মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়নের বৈশিষ্ট্য বলো। এটি পৃথিবীর উপরিভাগে লম্বভাবে হয়ে থাকে, মহাদেশ জুড়ে অবস্থান করায় একে মহীভাবক আলোড়ন বলে। আর এটি উপর নিচে ওঠানামা করে। ভেরি গুড। আচ্ছা, গিরিজনী আলোড়নের বৈশিষ্ট্য বলো একজন। কে বলবা? দেবাশিস রত্ন। গিরিজনী আলোড়নের বৈশিষ্ট্য কি? নির্ঝর বলো, গিরিজনী আলোড়নের বৈশিষ্ট্য কি? কি ছিল গিরিজনী আলোড়নের বৈশিষ্ট্য? গিরিজনী আলোড়ন হচ্ছে আমাদের আনুভূমিক ভাবে হয়ে থাকে। আমরা এটাকে কি বলছি? পার্শ্ব দিকে প্রবাহমান আলোড়ন বলছি। আর এটার ফলে কি হয়? আমাদের বিশাল আয়তনের ভঙ্গিল পর্বতশ্রেণীর সৃষ্টি হয়। আচ্ছা বলো, ভূমিকম্প কাকে বলে? এটা বলো, ভূমিকম্প মানে কোন আকস্মিক, মানে সৃষ্ট, মানে হঠাৎ যে, মানে মানে স্পন্দন ও ভূমিকম্প, মানে কম্পনে যে সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। মানে ভূপৃষ্ঠে কোন আকস্মিক স্থানীয় মানে। আচ্ছা ঠিক আছে, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? পৃথিবীর কেন্দ্রে যে কম্পন উৎপন্ন হচ্ছে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। পৃথিবীর কেন্দ্রে না, ভূ অভ্যন্তরে। ভূ অভ্যন্তরে যে বিন্দুতে আমাদের ভূমিকম্পটা সৃষ্টি হয় সেটাকে বলছি কেন্দ্র। আচ্ছা, উপকেন্দ্র কাকে বলে? ভূপৃষ্ঠে যে কেন্দ্রের সৃষ্টি হয় তাকে উপকেন্দ্র বলে। না, ভূপৃষ্ঠের কেন্দ্রের সোজাসুজি বা লম্বালম্বি উপরের দিকে উৎকৃষ্ট বিন্দুকে
কেন্দ্রের বলে। সোজাসুজি কি? কেন্দ্রের সোজাসুজি ভূপৃষ্ঠস্থ বিন্দুকে আমরা বলছি উপকেন্দ্র। ঠিক আছে, ওকে। আচ্ছা, ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার? 4 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। 4 প্রকার কোথায় পেলা? 3 প্রকার কি কি? ভূমিকম্পের কেন্দ্র, ভূমিকম্পের উপকেন্দ্র। এই কি বলছো উল্টাপাল্টা? ভূমিকম্পের তরঙ্গ জিজ্ঞেস করছি আমি। তরঙ্গ কয় প্রকার? 3 প্রকার। কি কি? অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। আমি জানি না করি তোমাদেরকে এখনই পড়াতে পড়াতে তোমরা ভুলে গেলা? কেমনে হবে? দীর্ঘ তরঙ্গ একটা। ভূমিকম্পের তরঙ্গ হচ্ছে 3 প্রকার: অনুদৈর্ঘ্য তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা গৌণ তরঙ্গ, এবং হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ। আচ্ছা, ভূমিকম্পের কারণ বলো, কয়েকটা কারণ বলো। কি কি কারণে হয়? প্লেট সংঘাত, সংঘাত, ভূপাত, শিলাচ্যুতি ভূ বা আলোড়ন। শিলাতে বাজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভ বাষ্প। ভেরি গুড। আচ্ছা, ভূমিকম্পের ফলাফল বলো, একজন ফলাফল গুলো বলো। ভূমিকম্পের ফলে ভূত্বকের অসংখ্য ফাটল ও চুক্তির সৃষ্টি। আর কি কি ছিল? ফাটল ও চুক্তির সৃষ্টি হয়, কি হয়? অগ্নিকাণ্ড হয়, সমুদ্রতলের ধ্বংসলীলা পরিবর্তন। হয়, সমুদ্রতলের পরিবর্তন হয়, নদ নদীর গতি পরিবর্তন হয়। আচ্ছা, আজকে তাহলে আমরা তৃতীয় অধ্যায় 2টা টপিক নিয়ে আলোচনা করেছি, ভূ আন্দোলন এবং হচ্ছে কি ভূমিকম্প। ঠিক আছে, ভূ আন্দোলন বা ভূ আলোড়ন এবং হচ্ছে ভূমিকম্প, 2টা টপিক নিয়ে আলোচনা করেছি। বাসায় এই 2টা ভালো করে পড়ে ফেলবা। বাসায় যদি তোমরা রেগুলার না পড়ো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো পরীক্ষায় কিচ্ছু লিখতে পারবা না। বাসায় এই 2টা ভালোভাবে কালকে পড়ে ফেলবা। নেক্সট ক্লাস তোমাদের সাথে মঙ্গলবার সকাল 10টায় তোমাদের সাথে ক্লাস। ওকে, পড়লে মনে থাকে না। ওকে, ভালো থাকো তাহলে সবাই। আজকে এখানে শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।